ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। গেল রাতে চ্যানেল 24-কে এই তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক। আপনারা জেনেছেন যে গতকালকে আমাকে বাংলাদেশ আওয়ামী সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। অনেকে আমার কাছে এই রিয়াকশন জানতে চেয়েছেন, তা আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে এখানে রিয়াকশনটা হচ্ছে গিয়ে খুবই পজিটিভ। আমি বিশ্বাস করি দল যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন দলের ভালো হবে এরকম চিন্তা করেই সিদ্ধান্ত। আওয়ামী লীগের তকমা গায়ে দিয়ে সারা তারা সারি দেন। কি হয়েছেন আপনি? আওয়ামী লীগ করেন তো হয়েছেন কি? আপনি দেশটি আপনার, আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু শেখ হাসিনা যেখানে বলেছে যে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে নামাজ আদায় করে আমার হাই হাই ব্রেকিং নিউজ, ব্যারিস্টার সুমন কি সত্যি পদত্যাগ করলেন নাকি এটা গুজব, তা আজকে আমরা প্রমাণ সহকারে ব্যারিস্টার সুমনের মুখে শুনবো। শুধু তাই না, এদিকে আবার প্রধানমন্ত্রী এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে কি বললেন সেই ভাইরাল হকারের বক্তব্য শুনে খেপে গেলেন ব্যারিস্টার সুমন ও প্রধানমন্ত্রী। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সর্বপ্রথম আমরা চলে যাব সেই ভাইরাল হকারের কাছে এবং দেখব কি বললেন তিনি ব্যারিস্টার সুমন এবং প্রধানমন্ত্রীকে নিয়ে। তারপরে আমরা চলে যাব ব্যারিস্টার সুমনের কাছে। নেশাগ্রস্ত না, আমি মাদক সেবনকারী না। আমাকে ডিএনএ টেস্ট করেন, আমি কি মাদক সেবন করেছি জন্মের পরে কোনোদিন? তার মানে নৌকার বিরুদ্ধে যদি কলা গাছও খাড়ায় তারা কলা গাছে সিল মারবে, কারণ এটা শেখ হাসিনার দোষ না, এটা এই নেতাদের দোষ। বুকে সাহস আছে, শক্তি আছে, তোর হাতে গুলি খেয়ে মরে যাবো। মৃত্যুর সময় স্লোগান থাকবে একটা, আল্লাহু আকবার। শেখ হাসিনা যে উন্নয়ন বাংলাদেশে করেছে, স্বাধীনতার পরে কোন সরকার এই উন্নয়ন করে নাই। কিন্তু সেই উন্নয়নকে আওয়ামী লীগের নামদারি মুখোশধারী কিছু বুয়া রাজনীতিবিদরা দুলের সাথে মিশিয়ে দিচ্ছে, আর শেখ হাসিনার জনপ্রিয়তাকে তারা শূন্যের কোটায় নিয়ে এসেছে। তবে আমার বক্তব্য শেখ হাসিনার কান পর্যন্ত যাতে পৌঁছতে না পারে, এজন্য ওই যে যাদের সিন্ডিকেট ব্যবসায়ী যারা আছে, ভুয়া রাজনীতিবিদ, তারা বাধা দিবে এটা আমি জানি। কিন্তু আমি মনে করি যদি আল্লাহর হুকুম থাকে, আমার কোন একটা বক্তব্য শেখ হাসিনার কানে আসবে, তাতে যদি বাংলার মানুষের ন্যূনতম অধিকার রক্ষা হয়। আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়, তাহলে আমি প্রধানমন্ত্রীকে নজিরবিহীন কিছু তথ্য দিব যেটা আজ পর্যন্ত প্রধানমন্ত্রী জানে না। আমাকে যদি গণভবনে শেখ হাসিনার সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমি একজন হকার বললাম চ্যালেঞ্জ করে আমি শেখ হাসিনাকে কিছু নজিরবিহীন তথ্য দিতে পারবো। আমি ডিজিএফ না, আমি এনএসআই না, আমি প্রশাসনের লোক না, কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা আছে রাজনীতির। আমি প্রতিদিন পত্রিকা পড়ি, শেখ হাসিনার প্রত্যেকটা জনসভার ভাষণ আমি বলে দিতে পারবো মুখস্থ। তেমনি ভাবে খালেদা জিয়ার অনেকগুলো ভাষণ আমার মুখস্থ। আমি বলেছি আমি রাজনীতিবিদের ইতিহাসগুলা সংগ্রহ করছি, না হলে আমি এত পাগল না যে হকারি ব্যবসা ছেড়ে দিয়ে রাজনীতি বক্তব্য দিচ্ছি। কেন? আমার এলাকা নোয়াখালী কবিরহাটের একটা মূল করিম চৌধুরী মাইজদিস সাইরাসনের সংসদ, আমি উনাকে চিনি। আমি ওবায়দুল কাদের আমার এলাকার, আমি উনাকে চিনি ছোটবেলা থেকে। হয়তো কাদের সাহেব আমাকে চিনে না, আমি মির্জা আব্দুল কাদেরকে চিনি। আমি আপনাকে পরিষ্কার বলে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে ছোটবেলা থেকে চিনি, উনার প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে চিনি, একটা মূল করিম চৌধুরীকে চিনি, কবিরহাট বাজারে যারা আজকে রাজনীতি করে প্রত্যেককে আমি চিনি। কিন্তু আমি বলতে চাচ্ছি না কোনো কথা, কারণ আমি কাফনের কাপড় আগেও বলেছি, অলরেডি কিনে রেখেছি। আমাকে যে কোনো সময় তারা খুন করবে, গুম করবে, হত্যা করবে, যদিও কারো সমস্যা নাই। কিন্তু শেখ হাসিনার সাথে দেখা হলে বলে দিব নোয়াখালীর রাজনীতি চেঞ্জ হয়ে যাবে। বিগত দিনে দেখেছেন, একবার আমাকে মির্জা আব্দুল কাদেরের বক্তব্য ভাইরাল হয়, একরাম করিম চৌধুরীর বক্তব্য ভাইরাল হচ্ছে। কবিরহাট, নোয়াখালী কবিরহাট একটা উত্তপ্ত জায়গা, আর সেখান থেকে আমার জন্ম। সেক্ষেত্রে আমি আগে এই মস্তিষ্ক আল্লাহর কাছে সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইবো যে তুমি আমাকে ওই শক্তি দাও যেন আমি হাইব্রিড ফরগাসা এবং যারা সন্ত্রাসী তাদের লাগামকে টেনে ধরে জনতার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারে। আর আল্লাহ চাইলে সব সম্ভব। আমি বিশ্বাস করি আল্লাহকে। আমাকে অনেকে বলে লেভেল প্লেইং কন্ডিশন, আপনারা কি বুঝেন না? বারবার বলতেছি লেভেল প্লেইং কন্ডিশন তৈরি করতে হবে, তাহলে ভুয়া রাজনীতিবিদরা উধাও হয়ে যাবে, প্রকৃত রাজনীতিবিদরা ঢুকতে হবে রাজনীতির মাঠে। এখন তো ভুয়া রাজনীতিবিদের সংখ্যা বেশি রাজনীতিতে।
প্রকৃত রাজনীতিবিদ হারিয়ে যাচ্ছে ভুয়া রাজনীতিবিদের অত্যাচারে মিয়া। আমি সেটা চাচ্ছি যেন প্রকৃত রাজনীতিবিদ, আর বিশেষ করে ছাত্র রাজনীতি না করে আপনি রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখেন না। আপনাকে আগে ছাত্র রাজনীতি করতে হবে। আমি ছাত্র রাজনীতিবিদের পিছনে থাকতে থাকতে কিছুটা অংশ এই মাথায় ঢুকাইছি। আমি নেশাগ্রস্ত না, আমি মাদক সেবনকারী না। আমাকে ডিএনএ টেস্ট করেন, আমি কি মাদক সেবন করেছি জন্মের পরে কোনোদিন? কিন্তু ম্যাক্সিমাম নেতারা এখন মাদক সেবন করে, আবার এরাই মাদকের বিরুদ্ধে কথা বলে। ভাই অত্যন্ত হাস্যকর ঘটনা। এদেরকে দেখলে ইবলিশ শয়তান ছেপড়া খায়। ওরে বাবা, তোদের মতো খারাপ লোক যদি এই দেশে রাজনীতি করে, আমার মতো শয়তান এখন কিছুদিন চুপ থাকে। আপনি বুঝেন না আমার দুঃখটা কোন জায়গায়? আমার দুঃখটা হচ্ছে শেখ হাসিনাকে আমি বার্তা দিতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে বলেছেন ক্ষমতার শেয়ার আর কারাগার পাশাপাশি, ক্ষমতার শেয়ার আর কারাগার পাশাপাশি, কিন্তু যারা তথাকথিত ব্যবসায়ী নেতা, আমলা নেতা, হাইব্রিড নেতা, এরা মনে করছিল যে এরা কোনোদিন আর মরবেও না, ক্ষমতা ওদের চিরজীবন থেকে যাবে। এজন্যই তারা কাউকে কোনো তোয়াক্কা করে না, ওরা ওদের গতিতে চলে। আইন নিয়ম নীতি কোনোটাই তোয়াক্কা করে না বর্তমান রাজনীতিবিদরা। তো মাননীয় প্রধানমন্ত্রীকে উদাত্ত আহ্বান করবো, বঙ্গবন্ধু চলে গেছে, জিয়াউর রহমান চলে গেছে, আমাদের শেখ হাসিনাও চলে যাবে, খালেদা জিয়াও চলে যাবে, কেউ থাকতে পারবে না। আজরাইল এমন এক ফেরেশতা ভাই, সবার কাছে আসবে সময় মতো, কিন্তু লাভটা কি? একজন রাষ্ট্রনায়কের দায়িত্ব যত বড়, একটা বক্তব্য বলেছি, তার জবাবদিহিতা হাসরের ময়দানে আল্লাহর আদালতে বড়ই ভয়ঙ্কর কঠিন। আমার মতো হকারের জবাবদিহিতা হয়তো আল্লাহর কাছে সহজ হবে, রাষ্ট্রনায়কের জবাবদিহিতা এত সহজ না, কারণ উনি রাষ্ট্রের অভিভাবক, উনি চাইলে অনেক কিছুই পারে। ক্ষমতা থাকার পরেও যদি ক্ষমতা ব্যবহার না করেন সত্যের পক্ষে, জনগণের পক্ষে, তাহলে সেই ক্ষমতা ব্যবহার না করার জন্য আপনাকে আসামি করা হবে। এটাই হচ্ছে আমার কারেক্ট কথা। আমি কারোর ভয় পেলে, আমি বারবার বলতেছি আপনাদেরকে যে আমি কাপড়ের কাপড় অলরেডি কিনে ফেলেছি, কারণ আমাকে হয়তো রাস্তা না হলে দোকানে যে কোনো সময় পিছন থেকে আক্রমণ করে দিবে, আর না হলে সামনে বিয়ের মতো মারবেটা। বুকে সাহস আছে, শক্তি আছে, তোর হাতে গুলি খেয়ে মরে যাবো। মৃত্যুর সময় স্লোগান থাকবে একটা, আল্লাহু আকবার। আমি রমজান মাসে বলছি, কারণ অনেকে আমাদের দেশে এখন কিছু ভুয়া রাজনীতিবিদ বাইরেছে, আল্লাহু আকবার বললে মনে করে এটা জামাত ইসলামের স্লোগান। আরে আশ্চর্য ঘটনা ভাই, নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু যখন কেউ আল্লাহু আকবার বলে অনেকে এরা উগ্রবাদী বলে এটা জামাত শিবিরের লোক। মানে ওর মাথার থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই ক্যান্সার হয়ে গেছে। আমি 100 বার বলেছি, আমি কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা এখন নাই। অতীতে আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম, সেটাও বলে দিয়েছি যে আমার ভোটটা লুকাই দিয়েছি। জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসা 2008 সালে নৌকা মার্কায় সিল মেরেছি, কিন্তু এখন যে অবস্থা, আমার মতো যারা নৌকাকে ভালোবাসতো, আওয়ামী লীগকে ভালোবাসতো, হাইব্রিড নেতাদের অত্যাচারে তারা এখন ঝিমিয়ে পড়ছে। তার মানে নৌকার বিরুদ্ধে যদি কলা গাছও খাড়ায়, তারা কলা গাছে সিল মারবে, কারণ এটা শেখ হাসিনার দোষ না, এটা এই নেতাদের দোষ। কারণ শেখ হাসিনা একজন মানুষ, উনি রোবট না। শেখ হাসিনা কিন্তু রোবট না, সেও মানুষ ভাই, তারও একটা জীবন আছে, উনিও বিশ্রামের দরকার আছে। উনার পক্ষে তো সম্ভব না যে সবার খবর উনি নিবে। উনি যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। তারা মনে করছে যে ভোট লাগবে না, নির্বাচনও লাগবে না, এদের ধারণা হয়ে গেছে যে আমরা ভোট ছাড়াও ক্ষমতায় বসবো। বাংলাদেশে এখন এমন কিছু রাজনীতিবিদদের জন্ম হয়েছে যে বাবা আগে আমরা ভোটারের কাছে যাই পায়ে ধরতাম যে বাবা একটা ভোট দেন, এখন দরকার নাই, আমি নৌকার টিকিট কিনছি, আমি পাশ নাকে তেল দিয়া ঘুমামু, সকালবেলা ঘুমের তো উঠাই দেখুন যে বিজয় মালা। এই বিশ্বাসটাই খাইছে এই রাজনীতিকে। শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান করব, আপনি একটি লেভেল প্লেইং কন্ডিশন তৈরি করে জনগণকে প্রাধান্য দেন। জনগণের মনের ভাষা, জনগণের কষ্টের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি সুনজরে নেন, জনগণে আপনার জন্য দোয়া করবে। এই পৃথিবীতে যেভাবে আপনি সম্মান পেয়েছেন, এই বাংলাদেশে যেভাবে আপনি সম্মান পেয়েছেন, ইন্তেকালের পরেও হয়তো আল্লাহ আপনাকে সম্মান দান করবে, জনগণ যদি আপনার পক্ষে থাকে। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন হকার, গাবতলী বাস টার্মিনালের, গোটা বাংলাদেশের 90% মানুষ আমাকে সাপোর্ট দিয়েছে। আজও আপনারা ক্ষমতার দাপটে আপনারা জনগণকে ব্ল্যাকমেল করতেছেন, এটা চলতে দেওয়া যেতে পারে না। মেয়াদে যারা ইউনিয়নের চেয়ারম্যান আছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করে,
দেশপ্রেমিক নেতা, তারাও আপনাদের হিসাব এখন দেখতে চায় দুর্নীতির মধ্য দিয়ে অঢাল সম্পত্তি বানানোর জন্য। কারণ এটা শেখ হাসিনার দেশ না, এটা সমগ্র বাংলাদেশের প্রতিটি জনতার দেশ। এই রাষ্ট্রের মালিকানা পুলিশ, ডিবি, র‍্যাব, সেনাবাহিনী, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমি হকার, রিকশাওয়ালা, ঝালমুড়িওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সবাই কিন্তু রাষ্ট্রের মালিক। এই রাষ্ট্রের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়, এই জনগণের ভ্যাটের টাকায় সরকারি কর্মকর্তার বেতন দেওয়া হয়। আর আপনি আওয়ামী লীগের একটা পদ পাইয়া আপনি এলাকার একজন গরিব মানুষকে ঝাড়ি দিচ্ছেন, এবার আসিস নাকি আমি অমুক দলের নেতা। জিন্দা থাকতে মানুষকে আসিলা মাস দিবা, আর তুমি মরার পরে মানুষ তোমার জন্য দোয়া করবে? নো, ইম্পসিবল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দেশবাসী, সমগ্র বাংলার শান্তিপ্রিয় জনতা, আসসালামু আলাইকুম। আজকে আমি আনন্দিত, আজকে আমি উদ্বেলিত। আমি বাংলার 90% মানুষের ভালোবাসা পেয়েছি। এই 90% মানুষের ভালোবাসার কারণে আজকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে আমি রাজি। এর কারণ আমি প্রমাণ করতে পেরেছি বাংলার মানুষ আজও সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে চায়, কিন্তু কালের আবর্তনে কিছু লেভেল প্লেইং কন্ডিশন না থাকার কারণে মানুষ হয়তো কিছুটা ঝিমিয়ে পড়েছে। আমার এই বক্তব্য যদি একক বক্তব্য হতো, তাহলে বাংলার 90% মানুষের সমর্থন আমি পাইতাম না একজন হকার হিসেবে। কোথায় দেখেন বড় বড় সংসদ সদস্য, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় রাজনীতিবিদরা দেখেন আমি একজন হকার, গাবতলী রাজ টার্মিনালের। গোটা বাংলাদেশের 90% মানুষ আমাকে সাপোর্ট দিয়েছে। এর কারণ আমি তো রাজনীতিবিদ না, কারণ আমি জনগণের কষ্টের কথা, জনগণের অধিকারের কথা, জনগণের দুর্দশার চিত্র জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে। এটাই আমার সার্থকতা। যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদেরকে উদাত্ত আহ্বান করে বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা 5 কেজি চাউল আর 10 কেজি আটা লোভ সামলাতে পারেন না, তাদের রাজনীতি ছেড়ে দিয়ে রাস্তায় নেমে ভিক্ষা করা উচিত। আপনাদের লজ্জা নাই মিয়া? আজও আপনারা ক্ষমতার দাপটে আপনারা জনগণকে ব্ল্যাকমেল করতেছেন। এটা চলতে দেওয়া যেতে পারে না। এক বিপ্লব শুরু করেছিল বঙ্গবন্ধু 1971-এ, আর দ্বিতীয় বিপ্লব শুরু হবে এদেশে, সেটা যখন তখন এখনই। আমি বলতেছি আপনাদেরকে, রাজনীতিবিদরা, মানুষ কিন্তু জানে না যে সে আগামী কালে মারা যেতে পারে, যার কারণে মানুষ পাপ করে। আপনারা রাজনীতিবিদরা জানেন না কোন সময় আপনাদের পতন হবে। এজন্যই আপনারা দাম্ভিকতা, দাপট দেখিয়ে আপনারা যা খুশি তা করতেছেন। এটা চলতে দেওয়া যেতে পারে না। আরে শুনেন, আপনারা যদি ফার পেয়েও যান কিছুদিনের জন্য, আসমানি পয়সালা আসতেছে। আমি আপনাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, যেদিন আসমানি পয়সালা শুরু হবে, আপনাদের সমস্ত চালাকি, সমস্ত কৌশল, সমস্ত পলিটিক্স খড়কুড়ের মতো উড়ে যাবে এবং ত্রাসের ঘরের মতো খান খান করে ভেঙে যাবে। অতএব সোজা হয়ে যান। আজকে আমি বলতে চাই, গোটা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় যদি জরিপ করেন, মেজরিটি পার্সেন্ট চেয়ারম্যান, মেজরিটি পার্সেন্ট জনপ্রতিনিধি নেশাগ্রস্ত, মাদক সেবন করে। প্রয়োজনে লেভেল প্লেইং কন্ডিশন তৈরি করে চেক আপ করেন। সারা রাত ধরে মাল খায়া ওই দিনের বেলা এসে বিচার করতে যায়, পাগলও বিশ্বাস করবে ও সঠিক বিচার করবে। আরে ভাই, আপনি জনপ্রতিনিধি, আপনি যদি মাদক সেবন করেন, আপনি তো মাতাল। আপনার জন্য সমাজে কখনো শেয়ার আসে নাই, আপনি জোর করে শেয়ারে বসেছেন। দিয়া টাকা দিয়ে মনোনয়ন কিনে, টাকার বিনিময়ে মনোনয়ন কিনে চেয়ারম্যান নির্বাচিত হবেন, আর মাদক সেবন করে বিচারের নামে প্রহসন চালাবেন। এই জন্যই কি আমরা রক্ত দিয়েছিলাম 71-এ? আপনার মতো এরকম সার্ভক আমার জনপ্রতিনিধি আজকে আমাকে হুঙ্কার দিয়েছেন যারা, তাদেরকে বলতে চাই, কাফনের কাপড় নিজের টাকায় কিনে ঘরে টাঙে তালা মেরে রেখেছি, মৃত্যুর ভয় ছেড়ে দিয়েছি আমি। আজকে 3 মেয়াদে যারা উপজেলার চেয়ারম্যান আছেন, 3 মেয়াদে যারা পৌরসভার মেয়র আছেন, 3 মেয়াদে যারা ইউনিয়নের চেয়ারম্যান আছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করে, দেশপ্রেমিক নেতা, তারাও আপনাদের হিসাব এখন দেখতে চায়। কি করেছেন এই 3 মেয়াদে? আপনারা কিরকম জনগণের জন্য আপনারা কল্যাণ করেছেন, আর কত টাকার ব্যাংক ব্যালেন্স করেছেন, এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা জানতে চায়। শেখ হাসিনা আপনাকে নির্দেশ দেয় নাই দুর্নীতির মধ্য দিয়ে অঢাল সম্পত্তি বানানোর জন্য, কারণ এটা শেখ হাসিনার দেশ না,
এটা সমগ্র বাংলাদেশের প্রতিটি জনতার দেশ। এই রাষ্ট্রের মালিকানা পুলিশ, ডিবি, র‍্যাব, সেনাবাহিনী, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমি হকার, রিকশাওয়ালা, ঝালমুড়িওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সবাই কিন্তু রাষ্ট্রের মালিক এবং প্রত্যেকেই রাষ্ট্রকে ট্যাক্স দেয়। এই রাষ্ট্রের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়, এই জনগণের ভ্যাটের টাকায় সরকারি কর্মকর্তার বেতন দেওয়া হয়। আজকে সেই জনগণকে কারা রাষ্ট্রের গোলাম বানায় রাখছে জাতি জানতে চায়। আমি পরিষ্কার বলবো, বাংলার প্রত্যেকটা জনগণকে আসুন ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে সামাজিক গণপ্রতিরোধ গড়ে তুলে, তাহলে এই সমাজে মাফিয়া চক্র, সন্ত্রাসী, দুর্নীতিবাজরা তাসের রাজত্ব কায়েম করতে পারবে না। আর না হয় যদি আমরা এখন ঝিমিয়ে পড়ি, আমরা যদি ভয় পাই, তাহলে তারা কিয়ামত পর্যন্ত আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে ভেঙে কোষ খাবে। এটা তাদেরকে দেওয়া যেতে পারে না। ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, আমি অনেকের জায়গায় বলেছি, সেটা হবে শোষণ মুক্ত বাংলাদেশ। শেখ হাসিনা তিনি নিজে বলেছেন একটা বক্তব্যে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি সকালবেলা ঘুমের থেকে উঠে যায় নামাজ খোঁজেন নামাজ পড়ার জন্য। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় সংসদের ভিতরে, আমি সে বক্তব্য শুনেছি। তার মানে উনি নিজেই বলেছেন যে তিনি যায় নামাজ খোঁজেন, আর তিনি তার যে বাসার কাজের লোক আছে তাদের সাথে তিনি সর্বোচ্চ সুন্দর ব্যবহার করেন। এটা দেশের প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন। আর আপনারা আওয়ামী লীগের তকমা গায়ে দিয়ে যারা তারা ঝাড়ি দেন। কি হয়েছেন? আপনি আওয়ামী লীগ করেন তো হয়েছেন কি? আপনি দেশটি আপনার, আপনি আওয়ামী লীগ করেন, কিন্তু শেখ হাসিনা যেখানে বলেছে যে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে নামাজ আদায় করে আমার এক কাপ চা লাগলে আমার বাসার একটা কাজের মেয়েকে বলি আমাকে এটা দেওয়া যাবে, কত নমনীয় ভাবে ডাকে। আর আপনি আওয়ামী লীগের একটা পদ পাইয়া আপনি এলাকার একজন গরিব মানুষকে ঝাড়ি দিচ্ছেন, নাকি আমি অমুক দলের নেতা। তোমার মতো নেতা সমাজের ত্রাস, তোমার মতো নেতা জনগণ চায় না। আমি মনে করি স্বাধীনতা যে জিনিসটা, সেটা মনে হয় যে আজকে আমরা শুধু নামে শুনতেছি। স্বাধীনতার মানেটা আমি বুঝি না। স্বাধীনতার মানে কি শুধু আকাশচুম্বী দালান কোঠা হবে? স্বাধীনতার মানে শুধু ফাইজারুয়ার বিএমডব্লিউ গাড়ি রাস্তা জাম জাম লেগে থাকবে, আর বাংলার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষগুলো না খেয়ে না দেয়ে রাস্তায় কুরকুর করবে? এটার নাম স্বাধীনতা? আজকে ধনী গরিবের একটা বৈষম্যতা শুরু হয়ে গেছে বাংলাদেশে। যারা উপর তালার লোক তারা নিচের তালার লোককে মানুষে মনে করে না। কি লোমস্য ঘটনা! কোথায়? তবে তোমাদের একটা বিচার শুরু হয়ে গেছে। আমি হাইব্রিড নেতাদের উদ্দেশ্য বলি, ভুয়া পলিটিশিয়ান, মাদক সেবনকারী, সন্ত্রাসী, গডফাদার, ক্ষমতা দখলদারদের বলি, তোমাদের কিন্তু একটা বিচার বাংলাদেশে শুরু হয়েছে। তোমরা মনে হয় টের পাও নাই। আমি একজন হকার টের পেয়েছি। পরিষ্কার বলি বিচারটা কি? বিচারটা হচ্ছে তোমরা এন্তেকালের পরে মানুষ এখন দোয়া বদলাইছে। মানুষ আগে বলতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার মতো এরকম রাক্ষস নেতা মারা যাওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলে আলহামদুলিল্লাহ। যার মানে বাংলার জমিন থেকে একটা শয়তান কমছে। কত বড় নেতা ছিল, হাজারো গাড়ির মালিক ছিল, বিএমডব্লিউ এর মালিক ছিল, 4-5টা ক্ষমতার মালিক ছিল, কিন্তু তুমি কবরে যাওয়ার আগে মানুষ পড়া শুরু করছে আলহামদুলিল্লাহ, এই শয়তান বিদায় হয়েছে বাংলার জমিন থেকে। নাউজুবিল্লাহ মিন যালিক। রাজনীতিবিদরা বড়াই করবা না। জিন্দা থাকতে মানুষকে আসিলা বাস দিবা, আর তুমি মরার পরে মানুষ তোমার জন্য দোয়া করবে? নট পসিবল। বাংলার মানুষ অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে ঘৃণা করে, কারণ মানুষ অধিকার ক্ষুণ্ণ। আজকে আরো একটা জিনিস আজকে সমাজের বাস্তব চিত্র, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দেয় শুধু আপনার কাজে, মানে কথাই, কাজে এরা কিন্তু কাজ করে না। প্রধানমন্ত্রী নির্দেশ দেয় একটা, ওরা ভিতরে ভিতরে করে আরেকটা। বর্তমানে যে বাজেটটা আছে এটা গুটি কয়েক ব্যবসায়ীদের জন্যই, কারণ সাধারণ মানুষের জন্য তো এই বাজেট না। যদি সাধারণ মানুষের জন্য এই বাজেট হইতো তো সাধারণ মানুষ তো করে খাইতে পারতো। মরিচের কেজি 300 টাকা, আপনি গিয়ে কি কয় পাঙ্গাস মাছ কয় টাকা জানেননি? 300 টাকা কেজি বর্তমানে পাঙ্গাস। খাইবো কি ভাই? বুঝেন নাই? ব্রয়লার মুরগি 350 টাকা কেজি, কেমনে খাইবো? খাওয়ার কোনো সিস্টেম নেই। এই কামাই কইরা 500-700 টাকা আয় কইরা এই মানে গেল বহুবাল বাচ্চা চালাইবো না ফলাবান শিক্ষিত করবো? মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমরা কিন্তু এই যে 500-700 টাকা কামাই কইরা কিন্তু চলতে পারতেছি না। আমরা শেয়ার করি আমি, ঠিক আছে, মানে গেল 500-700 টাকা কামাই করলে আমার বহুবাল বাচ্চা সংসার আদি নিয়া দেখা গেছে মাস শেষে পুরো হিমচিম টানাটানির ভিতরে পড়া জায়গা। মানে গেল কিভাবে কি করুম না করুম এটা মানে গেল চিন্তা ভাবনা আসে না যে কিভাবে কি করা যায়। আর চাচা বললো যে 500-700 টাকা, আলহামদুলিল্লাহ চাচা বলছে, চাচার কাছে ঠিক আছে, চাচার রাইট আছে। এখন কি বলবে, কারে কি বলবে, বলে তো লাভ নাই।
আমরা যদি বলি সাধারণ মানুষ আমাদের কথা শুনবে না, আমাদের কথা শুনবে? দেখা গেছে আমার কথা এমপি মন্ত্রী শুনবে না, সরকার শুনবে না, কেউই শুনবে না, কারণ আমরা গরিব মানুষ, ভুক্তভোগী। আমাদের কথা মনে করেন গেলে একমাত্র উপর আল্লাহ ছাড়া আর কেউ শোনার মতো কেউ নাই ভাইয়া। যদি থাকতো তাহলে আমাদের কথা আল্লাহ তাআলা শুনতো কেউ, তাই না? তো তাছাড়া কোনো অপশন তো নাই। খাইয়া পইরা মানে গেল এটা বহুত অস্বস্তিকরের ভিত্তি আছে। কেমন দেখেন ভাইয়া, যে আল্লাহ তাআলা যদি দুইটা ডাল ভাত খাওয়ায় কোনো রকম বাঁচায় রাখছে, দেখা গেছে গরুর মাংস, ইলিশ মাছ গেল, মুরগি, এইগুলি দেখা গেছে গেল আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেরা মনে করেন এগুলা ভুলেও চোখে দেখে। ওই চাচা কি বলছে 1 বছর পরে কিন্তু গরুর মাংস খাইছে, বললো না চাচা? কিন্তু জিনয়নি, আমারই মনে হয় যে আমি আরো 5 থেকে 6 মাস আগে গরুর মাংস খাইছি। আমার ওয়াইফ বলছে আজকে যে তার নাকি গরুর কলিজা খাইতে ইচ্ছা করে। তো আমি বললাম যে গরুর কলিজা যে খাইবা, কিভাবে খাইবা? গরুর কলিজার কেজি 800 টাকা। তোমার জন্য গরুর কলিজা আনতে হলে তো আমার তো 2 দিন খাটনি করতে হইব, তারপরে গরুর কলিজা আনতে হইব তোমার জন্য, তাছাড়া কোনো অপশন নাই। তো এখন কি করবো? কিছু করার নাই। দেখা গেছে গেল আমাদের এখন নিরপেক্ষ জীবনযাপন করতে হইতেছে। যেভাবে হোক, যদি আল্লাহ তাআলা যদি চায় তাইলে সুশিক্ষিত করার মতো, বড় করার মতো চান্স আছে, তাছাড়া কোনো অপশন নাই। কারণ বর্তমানে যে বাজার, যে হাট, মনে করেন কি কমো ভাই, মানে গেল বলার মতো কোনো সুযোগ নাই। মরিচের কেজি, কাঁচা মরিচ কত জানেন? 300 টাকা কেজি। সকাল 9টা বাজে ডিউটিতে লাগি, রাত 9টা বাজে ডিউটি সারি, দিন শেষে 1200 টাকা চয়ে দেই না। 700-800 টাকা মারতে 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 আমাকে শরীরের যা গাম আছে আমাকে রু উড়া যায় হুগায়া। কেউ 10 টাকা হাইতা দেয় না ভাই বাড়ায়া। তা আমরা কার কাছে যাবো? চাওয়ার মতো কে আছে আমাকে সরকার ছাড়া? জাগো আছে এরা কিনা খায়, যারা জাগো নাই তারা কিনা খাইবো কেমনে ভাই? আমরা আমগো দিকে চায়া দেয় না, আমরা মেহনতি লোক। তো দিন শেষে ভাই, বাজার শেষে বাজারের দিকে গেলে 1000 টাকা আমগো বাজার হয় না ভাই। 1 সপ্তাহ তো যাবো দূরের কথা, আমগো 2 দিনও যায় না। তা আমগো নিত্যপণ্য জিনিসের দামটা কমাইলো কোন দিক দিয়া? 1 কেজি পেঁয়াজের দাম আপনার দেখা গেছে 100 টাকা, বর্তমান বাজারে 100 টাকা নেয়। 1 কেজি করলার দাম নেয় 80 টাকা, 1 কেজি আলুর দাম নেয় 60 টাকা, 1 কেজি মাছের দাম নেয় 250 টাকা। আমগো মতো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা বাজারে গিয়া মাছের দাম কইতে ডরায়। ওই নারী বুড়ি যদি থাকে আর কি, যেটি আমগো খাবার উপযুক্ত না, ওটির দিকে আমরা যাই। কি কারণে যাই? আমাদের সামর্থ্য নাই। আমরা ভালো তাজা মাছ কিনা খামু, ভালো জিনিস কিনা খামু, ওরকমের আমাকে সামর্থ্য নাই দেখাই আমরা ভালো স্ট্যান্ডার্ড বাজারের দিকে যাইতে পারি না। তো আমগো যাইতে হয় কি নষ্ট, পচা, গান্দা এর দিকে। আমগো টাকাই কুলায় না, আমরা ভালোর দিকে কেমনে যাবো? তাইলে আমরা চাই কি যে সাধারণ মানুষ নিত্যপণ্যের দামটা যদি কম। এই গরুর গোশ খাইছি কুরবানিতে, 1 টুকরা মাছ বা মাংস কিনতে পারি না। কেমনি কিনবো? ইলিশ মাছের কেজি 1200-1500, আমরা কামাই করি 500-600-700। মাছ কিনবো না, চাল কিনবো না, তেল কিনবো না, তরকারি কিনবো। রিক্সা চালিয়ে সারাদিনে যে আয় করতে পারেন তা দিয়ে কি সংসার চলে? না, তা দিয়ে সংসার চলে না বাবা, কষ্ট হয়। দ্রব্যমূল্যের যে দাম, আজ 1 কেজি চাল কিনতে গেলে মনে করেন 60 টাকা 70 টাকা লাগে। আর অন্য জিনিস তো আছেই, ঘর ভাড়া দিতে পারি না। রিক্সা চালায় কয় টাকা পাই? চলা খুব কঠিন হয়ে গেছে, কঠিন। দেশের উন্নয়ন হয়েছে। না, এটা তাগরের কথা। এটা আমাকে জনগণের এটা চিন্তা করে না। ওরা জনগণের চিন্তা করে না, গরিবের চিন্তা করে না, ওরা করে বড় লোকের চিন্তা। যার লাখ লাখ কোটি কোটি টাকা আছে তাকেও চিন্তা করবো। ওরা যদি আজকে যদি 10 কোটি টাকা থাকে, ওর আর 10 কোটি হবে কেমনে? সাধারণ পাবলিকের কোনো চিন্তা করে না তারা। সারাদিন গাড়ি চালায় ধরেন 600-700 টাকা পাই, গাড়ি জমা দেওয়া লাগে। বাসায় বাজার করতে গেলে বাবা পরের দিন 1 টাকা থাকবে না, যে গাড়ি নিয়ে বাড়ায় আসে। আমরা কেমনে চলি কন? আমাকে চলার পথটা কোনটা করে দিছে কন? আপনি দেখছেন কোনোদিন যে কোনো রিক্সাওয়ালা বা কোনো ভ্যানওয়ালা বা কোনো অটোওয়ালা একটা ফ্ল্যাট পাইছে? দেখছেন? পায় নাই। ওরা যা করবে, যখন করবে তখনই শেষ, ওই পর্যন্তই শেষ। আমরা পাবো না জীবনে। আজকে যদি একটা বিপদে পড়েছি, একটু চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, ভাই না থাকলে দিব করতে। এই গরুর গোশ খাইছি কুরবানিতে, এ পর্যন্ত 1 কেজি মাছ, 1 টুকরা মাছ বা মাংস কিনতে পারি না। কেমনি কিনবো? ইলিশ মাছের কেজি 1200-1500, আমরা কামাই করি 500-600-700। মাছ কিনবো না,
চাল কিনবো না, তেল কিনবো না, তরকারি কিনবো। ওই কুরবানি দেখাইছে, আবার এই কুরবানি যদি আল্লাহ যা দেয় যদি পাই এই। কি কিনে খেয়েছেন না মানুষের কাছ থেকে নিয়ে? না না, মানুষের কাছ থেকে দেয়। ইচ্ছা হয় না যে একটু গরুর মাংস খাওয়া বা ইলিশ মাছ খাওয়া? ইচ্ছা হয়, কিন্তু বাবা ক্ষমতা কুলায় না তো। 1 কেজি চাউলের দাম 70 টাকা, 500 টাকা মারলে বাজারে গরিব মানুষ কিছু হয় না। থাকবো কি? আর মেয়েরা আছে, লেখাপড়া করমু কি করমু? এখন মনে করেন দিনে 24 ঘন্টা গাড়ি চালাইলো আমাকেও পেটে ভাত দেয় না। বর্তমান যে অবস্থা বাবা, বর্তমান অটো লাল লাইগা আগে একটু ছিল, কারণ বর্তমান অটো চলাইয়া পায়ের গাড়ি চলে না। এমন কঠিন অবস্থা আমাকে হয়েছে এখন পায়ের গাড়ির চলা মতন একবারে মুশকিল। মনে করেন না পাই এইদিকে যাইতে, না পাই ওইদিকে যাইতে, মনে করেন কোন রকম আর কি না খেয়া বাকি আছে। 50 টাকার ভাড়া 20 টাকা লেগে যাইতেছে। আমাদের অবস্থা মানুষ সামনে তো চিন্তা করতেছি কি অবস্থা হইব, কি পরিমাণ দাঁড়াইব আমাকে, এই চিন্তা ভাবনা দিন যাইতেছে। বর্তমান যে আমাদের অবস্থা, অসুখ হইলে একটা ওষুধ কিনে খাইতে পারি না। মনে হয় 500 টাকা মাল কইলেন, 500 টাকা মারলে বাজারে গেলে কিছু হয় না। 35 বছর ধরে গাড়ি চালাইতেছে রিক্সা। বর্তমানে 1 বছর ধরে আমাকে যে অবস্থা বাবা, নিজেরা কিস্তি উঠাই, কিস্তি শোধ করতে পারি না। খামু না কিস্তি শোধ করবো। বর্তমান খুব ছেলে মেয়ে তো লেখাপড়া করাইতে পারতেছি না। গরিবের কোনো আছি না, মূল্য নিতেছে না। এই যে বেনজির আহমেদ কোটি কোটি টাকা বিদেশে পাচার করা সত্ত্বেও এই দেশ থেকে কিভাবে উনি স্বামী স্ত্রী সহ পালিয়ে যান, বোঝা যায় বাংলাদেশে আইনের শাসন নেই। যে অপরাধী ব্যক্তি যত প্রভাবশালী হোক, বাংলাদেশে এটা আইনের আওতায় আনে এবং দ্রুত বিচারের মাধ্যমে তার শাস্তি প্রয়োগ করা হোক। আজকে যারা সরকারের এমপি মন্ত্রীরা বলে যে দুর্নীতির যে মামলা বেনজির আহমেদের, সরকারের এমপি মন্ত্রীরা দায়ী না। এই যে বেনজির আহমেদ ওনার ওয়াইফ সহ যে পালিয়ে গেল, যারা ওনাকে সহায়তা করছে এবং কি তাদের আইনের আওতায় আনে এবং কি দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আইন সবার জন্য এক সমান, কিন্তু দেশে এটা প্রচলিত নাই। আমরা মনে করি যারা আইনের ক্ষমতাশালী বিত্তবানশালী তাদের জন্য আইন, আর আমরা গরিব মানুষের জন্য আইন নাই। গরিব মানুষ একটা অপরাধ করলে 1 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন হ্যান্ডকাপ করে নিয়ে যা। আজকে তাদের জন্য আজকে ব্যাংকগুলি দেউলিয়া হয়ে গেছে। আজকে বাংলাদেশে অর্থনীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন, কারণ আজকে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। এই দিকে কোনো খেয়াল নাই। আজকে মানুষ, সাধারণ মানুষ না খেয়ে আজকে অনেক কষ্টেতে আছে। এর ভিতরে সারা দেশে একটি তুলপার আলোড়ন সৃষ্টি, সবাই মনে মনে একটি প্রতিভা এবং কি মনের ভাব প্রকাশ। নেতা মেলে ঘরে ঘরে, কর্মী মেলে বড় ভাগ্যর জোরে, আজ বিএনপির এত নামছে 15 বছর 6 মাস বিএনপি ক্ষমতা আসতে পারে না। আজ তো এখানে কবে কি হয় ওই খবর আমাদের কাছে প্রচার হয়ে যায়। সিআইডি লাগানো আছে, ইনফরমেশন আছে, দালাল ভরে গেছে। বিএনপি ক্ষমতা এই যে 15 বছর 6 মাস চলতেছে, আরো 15 বছর যাবে। বিএনপির কোন্দলের কারণে বিএনপি আগাইতে পারে না। 28 অক্টোবর যেই 2 কোটি লোক বাংলাদেশের মানুষ আসছিল, সামান্য একটা নেতৃত্ব ভুলের কারণে আমরা বিএনপি আগাইতে পারি না। 28 তারিখে কেমন হয়ে যেত বলতো ধস পারে নাই, মুখে জবান বন্ধ হয়ে গেছে, যার কারণে আজ এই দেশে বিএনপির অবস্থা খারাপ। আমি বলতে চাই আগামীতে যারা আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আছেন, নির্বাহী সমিতির সদস্য আছেন, দলের নেতারা আছেন, তাদেরকে আমি আহ্বান করব। আমি মেজর চেয়ার জেটপুর জেলাবাজির 3টি সেক্টর হিসেবে আমি জানতে চাই, বলতে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন প্রধানমন্ত্রীকে নিয়ে ভাইরাল সেই হকারের বক্তব্য। হকারের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখে আসবো ব্যারিস্টার সুমন কি বললেন। আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আমি কথা দিছি, আমি যতদিন এমপি আছি আমার কোনো সম্পদ নাই, আমার ঢাকায় কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো প্লট নাই,
আমার আমেরিকা লন্ডনে আমার পরিবার মানে হইলো আমার বউ বাচ্চা, তাদের কোনো সম্পদ নাই। আমি কথা দিছি যতদিন এমপি থাকবো মাধবপুর সোনারঘাটের, আমি আমার পরিবার 1 শতক জায়গার মালিকও আমি হব না। আমি এমপি হইয়া যদি নিজেই মাল বানাই তা আমার জনগণের দেখবো কোন সময়? আরে যে সম্মান দিছই এরপরে একটা মানুষের আর সম্পদ লাগে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আরিফিন রুমির কাছে মাইক দিব, তার আম্মার জন্য দোয়া করবেন। তার আম্মাও আমার খুব পছন্দের মানুষ, দুঃসময়ের সাথী। আমি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে আমি সব সময় আপনাদের সাথে থাকব। যখন গান হবে বাচ্চাদের জন্য গানে থাকব, যখন ওয়াজ হবে ওয়াজে আমারে পাবেন, আমার যখন ঈদের আনন্দ হবে তখন পাবেন। আপনারা জেনে খুশি হবেন আমার এলাকায় একটা ময়লা নদী, যে নদীতে আপনারা জানেন 49টার মতো বাথরুমের লাইন ছিল। আমি এমপি হওয়ার পর এই বাথরুমের নদীতে ডুব দিয়ে উঠতে বলছিলাম যে এমপি 49টা বাথরুমের লাইনে ডুব দিতে পারে, এই এমপি ইতিহাস না বদলাইয়া যাবে না এই এলাকা থেকে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে দোয়া করবেন, যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। আর যদি মাইরা ফেলে তাইলে বলে যাচ্ছি, ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন। আমি যদি মারা যাই কথা দিয়ে যাচ্ছি, আপনাদেরকে শপথ করাই যাচ্ছি, পছন্দ আপনাদের, তবে অবশ্যই আগামী নির্বাচনগুলোতে আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না, সৎ মানুষ ছাড়া কর্মঠ মানুষ ছাড়া যেন মাধবপুরে কেউ নেতা হইতে না পারে। আমার বিরুদ্ধে যদি থাকে, সৎ যদি হয়, আমি তার সাথে থাকব। আমি কথা দিচ্ছি, এইটা আমার বাপের মৌরসী সম্পত্তি না। আমি এখানে লোক বানাইতে আসি নাই, আমি আইছি মাধবপুরের 7 লক্ষ সোনারঘাট মাধবপুরের মানুষের শপথ নিছি যে তাদের ভাগ্য বদলাবো। আর এই ভাগ্য বদলাইতে গিয়া আমার যতটুকু দৌড়াইতে হয়, যত জায়গা যাইতে হয় আমি যাব। এই কথা দিয়া আজকের মতো বিদায়। ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো, আর সেই ভাইরাল হকারের কথা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।